আজ আমরা নবম দশম শ্রেণীর যোজনী নির্ণয় করব, যেগুলো মোটামুটি আমাদের ব্যবহৃত হয় যোজনীগুলো, সেইগুলোই আমরা বের করে দেখাবো আজকে খুব সহজে। যদি এটা মনে রাখা যায় তাহলে কিন্তু যে কোনো যোজনী খুব দ্রুততার সহকারে তোমরা বের করতে পারবে। যেমন আমি প্রথমে গ্রুপ লিখে নিচ্ছি, গ্রুপ 1, 2, 13, 14, 15, 16, 17, 18। গ্রুপ 1 এর যোজনী 1, 2 এর যোজনী 2, 3 এর যোজনী 13 যোজনী 3, 14 যোজনী 4, 15 যোজনী 3, 16 যোজনী 2, 17 যোজনী 1, 18 যোজনী 0। এগুলো তো মনে রাখতে হবে যে গ্রুপ 1 এর যোজনী 1, এই গ্রুপ 1 এ কি কি মৌল আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলো যোজনী 1। এই চারটাই কিন্তু বেশি আমাদের দরকার আসে। এর পরবর্তী গ্রুপ 2, যোজনী 2, কার্বন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোন্টিয়াম, এইগুলো হচ্ছে যোজনী 2। গ্রুপ 13 তে যোজনী যে মৌলগুলো আছে সেগুলোর মৌল যোজনী 3। কোন কোন মৌল আছে তাহলে যেগুলো আমাদের বেশি লাগে? বোরন আর হচ্ছে অ্যালুমিনিয়াম। এই দুইটা যোজনী হচ্ছে 3। গ্রুপ 14, যোজনী 4, এটা হচ্ছে কার্বন আর সিলিকন। গ্রুপ 15, যোজনী 3, এই গ্রুপে যে মৌল আছে যোজনী 3ই ব্যবহার হয় বেশি, নাইট্রোজেন এবং ফসফরাস, এই দুটো আমাদের বেশি লাগে। গ্রুপ 16, অক্সিজেন এবং সালফার। গ্রুপ 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। গ্রুপ 18, নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ আছে, অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই যেগুলো আছে সবগুলো যোজনী হচ্ছে 0। তাহলে গ্রুপ 1 এ আমাদের চারটা মৌল যে চারটা মৌল আমি লিখছি এইগুলোই যোজনী হচ্ছে 1। গ্রুপ 2 এর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোন্টিয়াম, এই চারটি যোজনী হচ্ছে 2। গ্রুপ 13, বেরিলিয়াম, বোরন এবং অ্যালুমিনিয়াম, এই দুইটা মৌলের যোজনী হচ্ছে 3। গ্রুপ 14, কার্বন এবং সিলিকন, এর যোজনী 4। গ্রুপ 15, দুইটি মৌল নাইট্রোজেন এবং ফসফরাস, যোজনী 3। গ্রুপ 16, মৌল অক্সিজেন এবং সালফার, এর যোজনী 2। গ্রুপ 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে হ্যালোজেন গ্রুপটা বলি আমরা, এই গ্রুপের মৌলের যোজনী হচ্ছে। গ্রুপ 18, নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো হচ্ছে যোজনী 0। এখন কিছু কিছু মৌল আছে যারা পরিবর্তনশীল যোজনী, একাধিক যোজনী প্রদর্শন করে, এরকম কিছু মৌল আছে। এর ভিতরে যেগুলো আমরা লিখছি এর ভিতরে কিছু কিছু মৌল আছে যেগুলো একাধিক যোজনী প্রদর্শন করে। যেমন কার্বন, কার্বন কিন্তু কখনো 2 কখনো 4 এটা হয়। আরো আছে এর বাদেও মার্কারি, এইচজি, এই যোজনী হচ্ছে 1 এবং 2। স্ট্রোন্টিয়াম, এর যোজনী হচ্ছে 2 এবং 4। যেটা ব্যবহার হয়, তবে দুইটাই বেশি ব্যবহার হয় এটা। তারপরে লেড আছে, পিবি, এটা হচ্ছে 2, 4। এর বাইরে এই কয়েকটা মৌল আমাদের বেশি লাগে। এগুলো কিন্তু একদিক যারা মৌল যোজনী প্রদর্শন করে, যেসব মৌল তারা কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বলে আমরা ধরে নিই, অর্থাৎ বহুরূপী মৌল। আচ্ছা, এরপরে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কখনো 3 কখনো 5। এরপরে ফসফরাস আছে, ফসফরাসও কিন্তু কখনো 3 কখনো 5 প্রদর্শন করে। আচ্ছা, এরপরে সালফার আছে আমাদের এখানে, কখনো 2 কখনো 4 কখনো 6, 3 ধরনের যোজনী প্রদর্শন করে। আচ্ছা, এরপরে আয়রন আছে, আয়রন হচ্ছে কখনো 2 কখনো 3। আচ্ছা, কোন মৌলে যদি দুইটা যোজনী থাকে তাহলে প্রথম মৌলের উচ্চারণের প্রথমটা হচ্ছে আস আসবে, ফেরাস, আর 3 হলে ইক, ফেরিক। এরপর আছে কপারের যোজনী 1, 2, এটাও উচ্চারণ আজ আসবে, কিউপ্রাস, এটা হচ্ছে ই কিউপ্রিক।
এইগুলো নিয়ে আমাদের পরিবর্তনশীল যোজনী গঠিত হয়। তো এই হচ্ছে যোজনীর ব্যাপারটা। যদি এভাবে মনে রাখা যায় যে আয়রন এবং কপারের দুইটা যোজনী আছে, দুই এবং তিন, কখনো দুই কখনো তিন প্রদর্শন করে। আবার কপারের যোজনী আছে এক দুই, কখনো এক কখনো দুই। অর্থাৎ এইগুলো এরকম লেখা হয় আয়রন 2 পজিটিভ অথবা আয়রন 3 পজিটিভ হিসেবে আসে। আবার এটা লেখা হয় কপার 1 পজিটিভ অথবা কপার 2 পজিটিভ। আবার অক্সিজেন আছে, আমাদের অক্সিজেন আছে 2 নেগেটিভ, 2 ইলেকট্রন গ্রহণ করলে স্থিতিশীলতা আসে। এই যোজনী কিন্তু যেভাবে আমরা করছি এটা কিন্তু একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা বের করতে পারি যে শেষ শক্তি স্তরে যে কটা বিজোড় ইলেকট্রন থাকে বা অষ্টক পূরণের জন্য যে কটা ইলেকট্রন দান বা গ্রহণ করতে হয় সেটা তার যোজনী। যেমন সেইভাবে যদি আমরা দেখতে চাই, যেমন আমরা সোডিয়ামের যোজনী কেন আমরা এক বলতেছি, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখতে চাই। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, তাহলে শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে এই জন্য যোজনীয় শেয়ার। তাহলে একটা যদি ত্যাগ করে দেন তাহলে নিচের শক্তি স্তরে কিন্তু অষ্টক পূরণ আছে, এই জন্য যোজনীয়। এইভাবে মূলত কিন্তু যোজনী হিসাব করা হয়। কিন্তু এইভাবে যদি মনে রাখা যায় তাহলে কিন্তু এই হিসাবটা আর লাগবে না। তাহলে এইভাবে যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সহজে যোজনী নির্ণয় করতে পারবে। ধন্যবাদ।